গুড মর্নিং স্টুডেন্টস। আজ তোমাদের পড়াবো স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের ডে 4। আর ডে 4 এর আজকের আলোচনার বিষয় কৃন্তন পীড়ন, কৃন্তন বিকৃতি ও দৃঢ়তা গুণাঙ্ক। তো কৃন্তন বিকৃতি কি? তো কৃন্তন বিকৃতি হলো বাহ্যিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন না হয়ে শুধুমাত্র আকৃতির পরিবর্তন হয়, তখন যে বিকৃতি হয় তাকে আমরা বলি কৃন্তন বিকৃতি। আর এই কৃন্তন বিকৃতির জন্য যে পীড়ন সৃষ্টি হয় তাকে বলা হয় কৃন্তন পীড়ন। আর স্থিতিস্থাপক সীমার মধ্যে এই কৃন্তন পীড়ন ও কৃন্তন বিকৃতির অনুপাতকে বলা হয় দৃঢ়তা গুণাঙ্ক। কৃন্তন বিকৃতি, শিয়ার স্ট্রেন। তো কৃন্তন বিকৃতি কখন হয়? বললাম যখন আমরা বাইরে থেকে বল প্রয়োগ করব, আয়তনের পরিবর্তন না হয়ে শুধুমাত্র আকৃতির পরিবর্তন হবে। ধরো আমি একটা ফাঁকা দেশলাই বাক্স নিয়েছি, এখন তার উপর যদি আমি স্পর্শকীয় বল প্রয়োগ করি, দেখবে দেশলাই বাক্সটা যে শেপ সেটা চেঞ্জ হয়ে গেছে। এই মনে করো দেশলাই বাক্সটা, যার নিচের তলটা মেঝের সাথে মনে করো আটকানো আছে। এবার এই ওপরে যে তলটা আছে এখানে এফ স্পর্শকীয় বল প্রয়োগ করা হলো। তাহলে এই যে আয়তাকার শেপটা রয়েছে সেটা দেখবে কনভার্টেড হয়ে গেছে এরকম একটা সামান্তরিক শেপে। আগে তো এই আয়তাকার শেপটা পাচ্ছিলে, যখন স্পর্শকীয় বল প্রয়োগ করলে দেখলে আকার চেঞ্জ হয়ে এইরকম সামান্তরিকের শেপটা নিয়েছে। এক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা ফর্ম হলো, অর্থাৎ আগের এই এফ বলের সাথে এই যে উল্লম্ব রেখাটা যেটা পাচ্ছিলাম, এই উল্লম্ব রেখার এই প্রাথমিক অবস্থান এটা, বর্তমানে রেখাটা এখন এইভাবে চলে এসছে। এই প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী যে কোণ সৃষ্টি হলো, এই কোণকেই বলা হয় কৃন্তন বিকৃতি। তাহলে কৃন্তন বিকৃতিকে আমরা ডিনোট করছি কি দিয়ে? থিটা দ্বারা। তাহলে কৃন্তন বিকৃতি ইকুয়াল টু থিটা। আবার থিটা যদি খুব ক্ষুদ্র হয় তখন আমরা ট্যান থিটা ইকুয়াল টু থিটা লিখতে পারি। তো এখানে আমরা থিটার জায়গায় লিখছি কি ট্যান থিটা। এই লেন্থটা যদি ক্যাপিটাল এল ধরি, আর এখান থেকে এখানে যে সরণটা হলো সেইটাকে যদি আমি স্মল এল ধরি, মানে এই পয়েন্টটা আগে ছিল এখানে, এখন এখানে চলে এসছে, সেইটুকু সরণ এল ধরেছে। তাহলে ট্যান থিটা মানে কি হয়? লম্ব বাই ভূমি। তো এই ট্রায়াঙ্গেলে দেখো লম্ব আমার এটা আসছে, ভূমি আমার এটা আসছে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে কৃন্তন বিকৃতিকে আমরা থিটা দিয়ে ডিনোট করতে পারছি, আবার থিটা মানে হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। কৃন্তন পীড়ন, কৃন্তন বিকৃতির জন্য বস্তুর অভ্যন্তরে যে পীড়নের উদ্ভব হয় তাকে আমরা বলছি কৃন্তন পীড়ন। অর্থাৎ কৃন্তন পীড়ন, এখানে পীড়ন মানেও কিন্তু একক ক্ষেত্রফলে প্রতিক্রিয়া বলই কিন্তু, হ্যাঁ। তো কৃন্তন পীড়ন একক ক্ষেত্রফলে প্রতিক্রিয়া বল। তো আমি যদি স্পর্শকীয় বল এফ অ্যাপ্লাই করি তো প্রতিক্রিয়া বলও কিন্তু এফই পাবো। আর যদি আমার এই উপরিতলটা যেটা ছিল, এই তলটা এখানে যে তলটা আছে যার উপর স্পর্শকীয় বলটা অ্যাপ্লাই করছি, সেই তলটার ক্ষেত্রফল যদি এ হয়, তো কৃন্তন পীড়ন ইকুয়াল টু আসবে এফ বাই এ। এটা হচ্ছে শিয়ার স্ট্রেস। এবার আসি দৃঢ়তা গুণাঙ্ক। মডিউলাস অফ রিজিডিটি, মডিউলাস অফ রিজিডিটি
দৃঢ়তা গুণাঙ্ক কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন, পীড়ন ও কৃন্তন বিকৃতির অনুপাতকে বলা হয় দৃঢ়তা গুণাঙ্ক। তার মানে দৃঢ়তা গুণাঙ্ক ইকুয়াল টু, এই দৃঢ়তা গুণাঙ্ককে আমরা স্মল n দিয়ে, কোথাও কোথাও ইটাও লেখা হয়, এই n বা ইটা দ্বারা ডিনোট করে থাকতে পারি। তো এই n ইকুয়াল টু কি বললাম? কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। কৃন্তন পীড়নে কি পাচ্ছি? f বাই a, আর কৃন্তন বিকৃতি তো থিটা। তাহলে আসছে কত? f বাই a থিটা। আবার যদি থিটা ভেঙে স্মল l বাই ক্যাপিটাল L লিখি, তাহলে a থিটার জায়গায় স্মল l বাই উপরে ক্যাপিটাল L চলে গেল। তাহলে দৃঢ়তা গুণাঙ্ক n ইকুয়াল টু হতে পারে f বাই a থিটা, দৃঢ়তা গুণাঙ্ক n ইকুয়াল টু হতে পারে f ক্যাপিটাল L বাই a স্মল l। এবার কিছু সমস্যা দেখাবো। কোয়েশ্চেন নাম্বার 1 এ দেখো, the lower surface of a cube is fixed. On its upper surface, force is applied at an angle of 30 degree from its surface. The change will be in its option A shape, option B size, option C volume, option D both shape and size. একটা কিউবের লোয়ার সারফেসটা ফিক্সড আছে, কিউব লোয়ার সারফেসটা ফিক্সড, এটা ফিক্স করে দিল। On its upper surface, force is applied at an angle of 30 degree from its surface. এই সারফেসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। The change will be in its, এর কি চেঞ্জ হবে? শেপের চেঞ্জ হবে, মানে আকারের চেঞ্জ, সাইজের চেঞ্জ, ভলিউমের চেঞ্জ, বোথ শেপ এন্ড সাইজ। এই যে ফোর্স এফ অ্যাপ্লাই করছি, এখন এফ কে যদি আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করি, একটা এই আপার ফেসের স্পর্শকীয় বরাবর, আর একটা তার সাথে পারপেন্ডিকুলার, তাহলে এই যে কম্পোনেন্টটা পাচ্ছ স্পর্শকীয় বরাবর, স্পর্শকীয় বল সবসময় কি করে? আকৃতির পরিবর্তন করে, আমরা শেপের পরিবর্তন। টেনজেনশিয়াল ফোর্স শেপে চেঞ্জ করছে, নর্মাল ফোর্স সাইজে চেঞ্জ করছে। দ্যাট মিন্স কি হচ্ছে? এখানে বোথ শেপ এন্ড সাইজ দুটোই থাকছে। চলে আসবে এবার কোয়েশ্চেন নাম্বার 2 তে। Question number 2. A metallic cube whose each side is 10 cm is subjected to a shearing force of 100 kgf. Calculate the shearing produced. Option A 9.8 into 10 to the power 4 Newton per meter square. Option B 10 Newton per meter square. Option C 9.8 Newton per meter square. And option D 9.8 into 10 to the power 2 নিউটন পার মিটার স্কয়ার। একটা মেটালিক কিউব যার ইচ সাইড হচ্ছে 10 সিএম, প্রত্যেকটা সাইড মানে বাহুর দৈর্ঘ্য। শিয়ারিং ফোর্স যেটা, সেটা 100 কেজি। চাইছে কি? শিয়ারিং। এখানে শিয়ারিং মিন্স বলতে চাইছে কিন্তু শিয়ারিং স্ট্রেসটা বলতে চাইছে। তো এখন স্ট্রেস মানে আমরা কি জানি? ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্স তো দেখো, ফোর্স বাই এরিয়া হচ্ছে আমাদের শিয়ারিং বা শিয়ারিং স্ট্রেস। যেটা ফোর্স, দেখো ফোর্স কিন্তু নিউটন বা ডাইনে নেই, ফোর্স আছে কিসে? কেজিএফ। তো কেজিএফ থেকে নিউটনে কনভার্ট করতে গেলে এর সাথে মাল্টিপ্লাই করতে হবে 9.8। তাহলে 100 কেজিএফ ইন্টু 9.8 বাই এরিয়া। একটা কিউবের ইচ সাইড 10 সিএম, তাহলে যেখানে আমি ফোর্সটা অ্যাপ্লাই করব সেই যে আমাদের সারফেসটা থাকছে, তার যে এরিয়া, তার এরিয়ার ফর্মুলা কি হবে? সাইড স্কোয়ার। এখন সাইড তো 10 সিএম, তাহলে এরিয়া কত হবে? 10 ইন্টু 10, বাট সেম সিএম আছে, এটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমার 10 সিএম কে মিটারে কনভার্ট করলে 10 টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আমার সাইড আসবে। এরিয়া তাহলে কত আসবে? সাইডের হোল স্কোয়ার। তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2 এর হোল স্কোয়ার। তার মানে এখানে উপরে তো 100 ইন্টু 9.8, তার মানে এখানে আসছে
10 টু দি পাওয়ার মাইনাস 1, মানে এখানে 10 ইন্টু 10 টু দি মাইনাস 2 পাবো কত, 10 টু দি পাওয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 2। এই মাইনাস 2 উপরে উঠে গেলে 10 টু দি পাওয়ার 2 হয়ে যাবে, আর এখানে অলরেডি 100 আছে মানে 10 টু দি পাওয়ার 2 আছে, তাহলে এই 10 টু দি মাইনাস 2 উপরে উঠলে 10 টু দি পাওয়ার 2 উপরে, আর উপরে আর একটা 10 টু দি পাওয়ার 2 উঠছে, দ্যাট মিন্স হয়ে যাচ্ছে 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন পার মিটার স্কোয়ার বা মিটার টু দি পাওয়ার মাইনাস 2। কোথায় আছে, অপশন এ, দ্যাট মিন্স অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো এবার কোয়েশ্চেন নাম্বার 3 তে। Question number 3. A metallic cube of side 10 cm is subjected to a shearing force of 300 kgf. The top face is displaced through 0.25 cm with respect to the bottom. Calculate the shearing strain produced. Option A 0.25, option B 2.5, option C 0.025 and option D 0.08. শিয়ারিং ফোর্স দেওয়া আছে, কিউবের সাইড দেওয়া আছে। The top face is displaced through 0.25 cm with respect to the bottom. টপ ফেস সরেছে কতটা, 0.25 cm। ওই যখন ফিগারটা আমি ড্র করেছিলাম, যেরকম থাকলে যদি আমি ওর উপরে স্পর্শকীয় বল অ্যাপ্লাই করি তাহলে শেপটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাচ্ছে। এই যে পরিমাণ সরলো এটা দেওয়া আছে 0.25 cm, যেটাকে আমরা স্মল এল দিয়ে ডিনোট করছিলাম 0.25 cm। সাইড মানে এটা দেওয়া আছে এল, সেটা কত, এল দেওয়া 10 cm। আমরা চাইছি কি শিয়ারিং স্ট্রেন, তো উই নো শিয়ারিং স্ট্রেন মানে হচ্ছে থিটা, আবার থিটা ইকুয়াল টু হয়েছিল স্মল এল বাই ক্যাপিটাল এল, তো এখানে থিটা তার জায়গায় কি আছে, স্মল এল ক্যাপিটাল এল আছে, তাহলে আমাদের শিয়ারিং স্ট্রেন স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল তো 0.25, ক্যাপিটাল এল 10, তাহলে আসছে 0.025। স্ট্রেন এর কোনো ইউনিট হয় না, তাহলে কোথায় পাবো, সি তে, দ্যাট মিন্স অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 4 এ, এবং কোয়েশ্চেন নাম্বার 4 আজকে লাস্ট প্রবলেম। কোয়েশ্চেন নাম্বার 4. Modulus of rigidity of a liquid. Option A non-zero constant, option B infinite, option C 0 and option D cannot be predicted. Actually দৃঢ়তা গুণাঙ্ক যেটা মডুলাস অফ রিজিডিটি, সেটা শুধুমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য, কারণ আকৃতি শেপ এটা তো একমাত্র কঠিন পদার্থেরই থাকে, তরল বা গ্যাসের আকৃতি নিজস্ব কোনো আকৃতি নেই, যখন যে পাত্রে আমরা নেব তার শেপ ধারণ করে। এই জন্য মডুলাস অফ রিজিডিটি যদি সলিড না হয়, লিকুইড বা গ্যাস হয়, তাদের ক্ষেত্রে আসবে 0, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।